ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেললেন। তিনি বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে চলে যেতে পারেন। ডক্টর ইউনূসকে তার দায়িত্ব থেকে সরে যেতে বলা হবে। ডক্টর ইউনূস সরে যাবেন। নতুন সরকার গঠিত হওয়ার দিকে বাংলাদেশ যাচ্ছে। সেখানে যদি আমেরিকা এবং ভারত হস্তক্ষেপ করে, সেই ঘটনায় কি ঘটতে যাচ্ছে? শেখ হাসিনা তো বিদায় ঘটেছি, এখন খালেদা জিয়াকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিতে হবে। খালেদা জিয়া আর দেশে ফিরতে পারবেন কিনা, -2 ফর্মুলার দিকে যাচ্ছে কিনা দেশ আবারও, কবে ফিরছেন খালেদা জিয়া, আদৌ ফিরতে পারবেন কিনা, এই সময়টার জন্যই কি অন্তর্বর্তী সরকার অপেক্ষায় ছিল? হঠাৎ করে আবারও আলোচনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশ থেকে পালানোর পেছনে যশোর যুবদলের একজন বড় ধরনের নেতা, তিনি সরাসরি বিষয়টাতে। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি, তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আমি আর দেরি না করে চলে যাবো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে। ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেললেন। তিনি বললেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কিংবা সমন্বয়ক বা সাধারণ শিক্ষার্থীরা যে বা যারা আছে, এদের ভিতরে ভাই ক্ষমতার লোভ ঢুকে গেছে, কিংবা এরা বর্তমান সাধারণ শিক্ষার্থী নয় এবং প্রতিটি প্রতিষ্ঠানে কিংবা প্রতিটি পদক্ষেপে এদের আবির্ভাব আছে, কিংবা এদের জিজ্ঞাসা না করে অন্তর্বর্তীকালে সরকার যে বা যারা আছে তারা যদি কোনো সিদ্ধান্ত নেয় রাষ্ট্রের ক্ষেত্রে কিংবা দেশের ক্ষেত্রে, তাহলে এটা তারা মানতে নারাজ। মানে তারা চায় প্রতিটি সিদ্ধান্তের ভিতরে সমন্বয় কিংবা এই আপনার সাধারণ শিক্ষার্থীদের অনুমতি নিয়ে প্রতিটি পদক্ষেপ নেওয়ার জন্য। এটার জন্যই অন্তর্বর্তীকালে সরকার মানে প্রধান ডক্টর ইউনূস তিনি বলেন যে আমি আর থাকতে চাই না, আমাকে তোমরা রেহাই দাও, আমি আমার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে যেতে চাই এবং তোমরা নতুন কাউকে অন্তর্বর্তীকালে সরকার কিংবা আপনার উপদেষ্টা হিসাবে তোমরা খুঁজে নাও। তো ডক্টর ইউনূস আসলে হঠাৎ করে কেন আজকে এই ধরনের ঘোষণা দেন? অন্তর্বর্তীকালীন সরকার এক ধরনের অবৈধ সরকারে রূপান্তরিত হয়েছে। এই অবৈধ সরকার কতদিন আর ক্ষমতায় থাকবে, এই প্রশ্ন যখন ভারতের তরফ থেকে আমেরিকাকে করা হয়, তখন জ্যাক সুলিভান বলেছেন যত দ্রুত সম্ভব ডক্টর ইউনূসকে তার দায়িত্ব থেকে সরে যেতে বলা হবে। ডক্টর ইউনূস সরে যাবেন, ডক্টর ইউনূসকে সরিয়ে নেওয়া হবে। কিন্তু তার জন্য ভারতকে যে ব্যবস্থাটা করতে হবে সেটা হচ্ছে যে তার যেন সেফ এক্সিট হয়, তিনি যেন নিরাপদে চলে যেতে পারেন, যেখানে যেতে চান সেখানে যেন নিরাপদে চলে যেতে পারেন, এবং তার কলিগসরা অন্যান্য উপদেষ্টাদেরও যেন সেফ এক্সিট হয়, তারা যেন কোনো বিপদে না পড়েন, সেই ব্যাপারটা ভারতকে দেখতে হবে। ভারত তখন জানিয়েছে এটা আমাদের পক্ষে দেখা সম্ভব না, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের জনগণের বিষয়। বাংলাদেশের জনগণ যদি মনে করে কেউ সেফ এক্সিট করবে তাহলে করবে, যদি জনগণ মনে না করে তাহলে করবে না, এরকম ব্যাপার মানে নাকি কথা হয়েছে। এবং সেটা এমনও হতে পারে বাইডেন প্রশাসন থাকাকালীন সময়েও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে চলে যেতে পারেন, এরকম বিভিন্ন তথ্য আসছে। বাইডেন প্রশাসন যদি শেষ পর্যন্ত তারা থাকা অবস্থায়, তারা তো আর মাত্র 10-11 দিন আছে, সেই 10-11 দিনের মধ্যে বাংলাদেশে কি নাটকীয় কিছু ঘটবে? সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে, সংবিধান যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা অবৈধ ব্যবস্থা, সেই অবৈধ ব্যবস্থায় আগামী নির্বাচন হতে পারে না, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। আমেরিকার তরফ থেকে বলা হয়েছে ঠিক আছে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, নতুন করে গঠিত হতেই পারে, তবে সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান শেখ হাসিনা হওয়া যাবে না। আমেরিকা সেই জায়গায় না করেছে, শেখ হাসিনা হওয়া যাবে না, তৃতীয় কোনো ব্যক্তি তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে নির্বাচন করতে হবে, যেন নির্বাচনটা যোগ্য একজন ব্যক্তির অধীনে সম্পন্ন হয়। তাহলে কি ডক্টর ইউনূস অধ্যায় কিংবা বর্তমান উপদেষ্টা পরিষদ অধ্যায় পরিসমাপ্তির দিকে যাচ্ছে? জ্যাক সুলিভান যে ভারত এবং জ্যাক সুলিভানের আমেরিকার যে কথাবার্তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যে কথাবার্তা তাদের মধ্যে হয়েছে, সেই কথাবার্তাগুলো যদি শেষ পর্যন্ত সত্য হয় তাহলে জো বাইডেনের ক্ষমতায় থাকা অবস্থাতে না ঘটলেও তারা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপরে ছেড়ে দিয়ে চলে যেতে পারে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পরবর্তী পদক্ষেপ নিতে পারে ডক্টর ইউনূস সম্পর্কে, এমনটা বিভিন্ন সূত্র বলছে, যে সূত্রগুলো সবগুলোই অসমর্থিত সূত্র, যে সূত্রগুলোর এখন পর্যন্ত কোনো গ্যারান্টি দেওয়া যায় না। তবে একটা ঘটনা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যার সম্পর্ক খারাপ, ব্রিটেনের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো,
তিনি কিন্তু পদত্যাগ করেছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী যখন পদত্যাগ করলেন তখন একটা সুর চারিদিকে উঠেছে ব্রিটেনের জাস্টিন ট্রুডোর পরে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী টার্গেট কি বাংলাদেশের ডক্টর ইউনূস কিনা। সেই ব্যাপারটা চতুর্দিকে আলোচনা শুরু হতে চলেছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক খারাপের জন্যই জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘটনা, এটা বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে। এদিকে ডক্টর ইউনূসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক যেহেতু ভালো নয়, খারাপ, সেহেতু ডক্টর ইউনূস পরবর্তী টার্গেট হতে পারেন ডোনাল্ড ট্রাম্পের, এমন আলোচনাও তৈরি হয়েছে। সেই আলোচনার সমস্ত আলোচনাগুলো বিক্ষিপ্তভাবে চারিদিকে হচ্ছে। এই যে জ্যাক সুলিভান এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তাদের মধ্যে যে আলোচনা, সেই আলোচনা, বাংলাদেশ সম্পর্কে যে আলোচনা, সেই আলোচনা তারা কিন্তু তাদের ব্রিফিংয়ে বলেনি। কিন্তু ভারতের সংবাদ মাধ্যমগুলো, ভারতের বিভিন্ন চ্যানেল, ভারতের বড় বড় সাংবাদিকরা তাদের বিভিন্ন সোর্স দিয়ে এই কথাগুলো বলার চেষ্টা করছেন যে ডক্টর ইউনূস সরকারের সময় নাকি শেষ। আদতেও সেগুলো সত্য কিনা, সেগুলোর মধ্যে সত্যের লেশমাত্র আছে কিনা, নাকি প্রোপাগান্ডা, সেগুলো সময়ই বলে দেবে। সময় আর বেশি নেই যেহেতু। এদিকে ওই ইনভেস্টিগেশন জার্নালিজম যদি বলা যায়, তার মধ্যে যে ব্যাপারটা একটা সূত্রে গাঁথা যেতে পারে সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস সরকার চারিদিক থেকে যখন ব্যর্থ হচ্ছেন, সরকার চালাতে পারছেন না, ট্রাফিক ব্যবস্থা পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারছেন না, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছেন না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারছেন না, নতুন বাণিজ্য উপদেষ্টা এসে দাম কমানোর পরিবর্তে সিন্ডিকেটের চাহিদা অনুযায়ী চিনির দাম বাড়িয়ে দিয়েছেন, সয়াবিন তেলের দাম আকাশচুম্বী, সয়াবিন তেল ঢাকাতেই বিভিন্ন এলাকায় সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, তেলবিহীন মানুষজন রান্না করে খাচ্ছে। এরকম বাস্তবতা তৈরি যখন হয়েছে তখন কিন্তু এক ধরনের যোগসূত্র তৈরি করাই যায় যে একটা ব্যর্থ সরকার আর কতদিন। যে ইনফরমেশনগুলো আসছে যে ইউনূস সরকারের সময় শেষ হয়ে গেছে, তারা আর থাকছে না, এই উপদেষ্টারাও থাকছে না, তত্ত্বাবধায়ক সরকার গঠিত হচ্ছে। যে তত্ত্বাবধায়ক সরকারের কথা অনেকদিন আগেই বাংলাদেশের যে প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল, তিনি বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার যখন সংবিধানে ফিরে আসলো তখন সেই দিনই তিনি সাক্ষাৎকারে বলেছিলেন বাংলাদেশ সরকারের নাম পরিবর্তন হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের জায়গায় তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে, কিন্তু সেটা আজকে পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তাহলে সেটা বাস্তবায়নের পরিবর্তে কি নতুন সরকার গঠিত হওয়ার দিকে বাংলাদেশ যাচ্ছে? সেখানে যদি আমেরিকা এবং ভারত হস্তক্ষেপ করে, সেই ঘটনায় কি ঘটতে যাচ্ছে? একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে জ্যাক সুলিভান এবং ভারতের সঙ্গে যে আলাপচারিতা হয়েছে, সেই আলাপচারিতায় শেখ হাসিনার প্রসঙ্গ এসেছিল, কিন্তু আমেরিকা রাজি নয় শেখ হাসিনাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আনার ব্যাপারে, রাজি নয়, অন্য কাউকে আনতে হবে তত্ত্বাবধায়ক সরকারে। এমনকি সেটাও হতে পারে যে বর্তমান প্রেসিডেন্ট যিনি রয়েছেন সেই প্রেসিডেন্টই এই সরকারের দায়িত্ব নিতে পারেন, তার অধীনেই আগামী নির্বাচন হতে পারে, এমন সিচুয়েশনও তৈরি হতে পারে বলে তাদের বৈঠকে আলোচনা হয়েছে বলে ভারতের বিভিন্ন সূত্র বলছে। এই তথ্যগুলো আমরা ভারতের বিভিন্ন চ্যানেল, সাংবাদিক, তাদের কাছ থেকে, তাদের মাধ্যমেই পেয়েছি। হতে পারে এগুলো প্রোপাগান্ডা, হতে পারে এগুলো অপপ্রচার, কিন্তু জ্যাক সুলিভান এবং অজিত দোভালের সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গে যে খুবই গুরুত্বপূর্ণ আলাপ হয়েছে এবং বাংলাদেশ প্রসঙ্গে আমেরিকার অবস্থান যে নেগেটিভ, সেটা দুদিন আগে ডক্টর ইউনূসের সাক্ষাৎকারেও স্পষ্ট হয়েছে যে আমেরিকার চাপ বাংলাদেশের উপরে বেড়েছে, এটা তিনি নিজেই স্বীকার করেছেন। তো বেগম জিয়ার এই উচ্চ চিকিৎসার লক্ষ্যে দেশ ত্যাগ করার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ধরনের আলোচনা তৈরি হয়েছে, পাশাপাশি দেখা দিয়েছে বিভিন্ন ধরনের উদ্বেগ এবং উৎকণ্ঠা। তার মূল বিষয় হলো যে খালেদা জিয়া আর দেশে ফিরতে পারবেন কিনা, -2 ফর্মুলার দিকে যাচ্ছে কিনা দেশ আবারও। সেই -2 ফর্মুলা কি, কেন এই বিষয়টি নতুন করে আবার আলোচনায় এসেছে, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। পাসপোর্ট হাতে পেলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে দ্রুত গতিতে তার পাসপোর্ট নবায়নের সব প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে চিকিৎসাধীন বিএনপি নেত্রীর পক্ষে তার প্রতিনিধির কাছে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট হস্তান্তর করা হয়। এর আগে 2021 সালের জুনে খালেদা জিয়ার পাসপোর্ট নবায়নের উদ্যোগ নেওয়া হলেও সরকারের তরফ থেকে খালেদা জিয়ার হাতে পাসপোর্ট না দেওয়ার নির্দেশনা আসলে নবায়নকৃত পাসপোর্ট বাতিল করা হয়। তো হঠাৎ করে 6 আগস্ট খালেদা জিয়াকে পাসপোর্ট দিয়ে দেয়া, এই বিষয়টি কি বিএনপির পক্ষ থেকে চাওয়া হয়েছিল কিনা আমি জানি না, বা এটি সরকারের সেই মেটিকুলাস প্ল্যানের অংশ ছিল কিনা, যে শেখ হাসিনা তো বিদায় ঘটেছেই, এখন খালেদা জিয়াকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিতে হবে। তো সেটিও আলোচনায় রয়েছে, জনগণের মুখে মুখে এই বিষয়টিও রয়েছে। তারপরে কি হলো সেটিও আমরা একটু দেখে আসি। আপনার কি তারেক রহমানের এগেইনস্টে যেসব মামলা হয়েছে সে সব মামলা প্রত্যাহার করছেন কিনা খুব শীঘ্রই? আমরা কোনো ব্যক্তি স্পেসিফিক মামলা উইথড্র করছি না। আপনি দেখেন, আমরা প্রথম বলেছিলাম আমরা জুলাই অগাস্ট যে হত্যাকাণ্ডের যে মামলাগুলো ফলস মামলা করেছিল বিগত ফ্যাসিস্ট সরকার, সেগুলো উইথড্র করেছি হত্যাকাণ্ডের অভিযোগগুলো ছাড়া। সেকেন্ড ফেজে আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা আছে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নিচ্ছি। আমরা এখানে স্পিচ অফেন্সের সাথে কম্পিউটার অফেন্সের পার্থক্য করছি। আমরা, আপনি জানেন, প্রত্যেকটা কেস দেখতে হচ্ছে টাইম লাগছে। স্পিচ অফেন্স বা কথা বলার অপরাধের জন্য যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল তাদের সমস্ত মামলা উইথড্র করা হবে। এখানে তারেক রহমান আছেন নাকি খালেদ আছেন এটা আমরা দেখবো না।
তো এই ছিল আসিফ নজরুলের বক্তব্য তারেক রহমানের মামলার অব্যাহতির বিষয়ে। এরপরে বিভিন্নভাবে আলোচনা সমালোচনা হচ্ছিল যে এই মুহূর্তে তো তারেক জিয়া মানে খালেদা জিয়ার নামে মামলা নেই, তার পাসপোর্ট জব্দ করা নেই, সে এখন কেন দেশের বাইরে চিকিৎসার জন্য যাচ্ছে না। তো এই সামগ্রিকভাবে তো তখন কেন যাচ্ছিল না, কারণ হলো আওয়ামী লীগ রাজনীতির বাইরে, বিএনপির মতো একটি দলের নেক্সট লিডার তারেক রহমানও দেশে আসতে পারছেন না, অভিভাবক হিসাবে রাজনীতির মাঠে রয়েছেন খালেদা জিয়া, তিনিও যদি দেশের বাইরে যান তাহলে রাজনীতির মাঠে অভিভাবকের শূন্যতা দেখা দিবে, এবং যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তার উপরেও সম্ভবত বিএনপি ভরসা করতে পারছিল না, যার কারণে এই দুরারোগ্য ব্যাধি নিয়েও খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসার জন্য যাননি। তাহলে এখন কেন গেলেন? কারণ আমরা হঠাৎ করেই দেখলাম যে সেনাপ্রধান অকারুজ্জামান এই খালেদা জিয়ার সাথে একটু সাক্ষাৎ করতে গিয়েছিল তার বাসভবনে। তো সেখানে গিয়ে অকারুজ্জামান কি নিশ্চয়তা দিয়েছে জানি না, যাই হোক এই বৈঠক হলো বা সাক্ষাৎ তাদের হলো, কথোপকথন হলো, তারপরে খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে গেলেন। তো এখন আসি ওই আলোচনায় যে আমি বলেছিলাম 1/11 2007 সালের মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের একটি অশুভ শক্তি এখনো এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে রয়েছে। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা মহল রয়েছে তার মধ্যে বেশ কয়েকজনকে দেখবেন যে যারা 1/11 সময়ও সরকারের উপদেষ্টা পরিষদে ছিল। তাছাড়া সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো নাগরিক শক্তি। দেখুন, একটি রাজনৈতিক দল 2007 সালে প্রতিষ্ঠা করার প্ল্যান ছিল, সেটির প্রতিষ্ঠাতা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, যেই ডক্টর মোহাম্মদ ইউনূস এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। তিনি তখন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েও সেখান থেকে সরে এসেছিলেন। তো কথাই তো রয়েছে যে একবার না পারিলে দেখো শতবার। তো ডক্টর ইউনূসের মধ্যে এই রাজনৈতিক দল গঠনের এই ইচ্ছা বা প্ল্যান এখনো যে নেই তা তো বলা যাচ্ছে না, বরং তিনি সেকেন্ড চান্স তো নিতেও পারেন। আর সেই সেকেন্ড চান্স যদি নেওয়ার কোনো অভিপ্রায় বা সেই লক্ষ্য তার থাকে তাহলে তার জন্য এখন রাজনীতির মাঠ একদম খোলা। কারণ রাজনীতির মাঠে এখন আর আওয়ামী লীগ বিএনপি এই দুই দলের কোনো অভিভাবকই রাজনীতির মাঠে নেই। খালেদা জিয়া ছিল, তিনিও চিকিৎসার জন্য দেশের বাইরে এখন, আর সেই জন্যই এই আলোচনাটি সামনে এসেছে। এরই পাশাপাশি আমরা দেখলাম এক সাংবাদিক ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করেছে যে নাগরিক শক্তির সাথে ছাত্রদের জাতীয় নাগরিক কমিটির চিন্তা ভাবনার কোনো সম্পর্ক আছে কিনা। ডক্টর ইউনূস যদিও এটি উড়িয়ে দিয়েছেন, বলছেন এ ধরনের কোনো সম্পর্ক নেই, বাট নাগরিক শব্দটির মধ্যে মিল রয়েছে, শব্দগতভাবেও অনেকে এখানে সন্দেহের চোখে বিষয়টি দেখছেন। এছাড়া খালেদা জিয়ার দেশের বাহিরে যাওয়ার প্ল্যান আসার মধ্যেই আমরা দেখলাম যে দেশের পুলিশও তাদের মানে অ্যাক্টিভিটিতে অনেক স্ট্রং হয়ে উঠেছে। আমরা দেখলাম একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে পুলিশ কি ধরনের মারমুখী আচরণ করতেছে, একটু দেখুন। দেখতে পাচ্ছি এর মধ্যে আইনশৃঙ্খলা সদস্যরা তাদেরকে ধাওয়া দিয়েছেন এবং কাউনিশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু সো রিসেন্টলি পুলিশের অ্যাক্টিভিটি আমরা দেখলাম। আওয়ামী লীগ বিএনপির দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের রাজনীতির মাঠ এখন অভিভাবকহীন। পাশাপাশি রয়েছে ডক্টর ইউনূস, যিনি 2007 সালে রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিল। পাশাপাশি 2007 সালের মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যে রয়েছে। তো এই সার্বিক বিবেচনায় মানুষের মনে এখন স্বভাবতই উকি দিয়েছে যে -2 ফর্মুলায় দেশ আবারও যাচ্ছে কিনা, আর খালেদা জিয়া সুস্থ হলেও তিনি আর দেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবেন কিনা আদৌ, এবং তারেক রহমানকেও আর দেশে আসতে দেয়া হবে কিনা। এই জন্যই এই আলোচনার সৃষ্টি হয়েছে, রাজনীতির মাঠে এই উদ্বেগ এবং উৎকণ্ঠার দেখা দিয়েছে। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও নতুন করে একটি রাজনৈতিক দল নিয়ে আসতে যাচ্ছে, সেই দলটিও কিংস পার্টি হওয়ার একটি প্রবণতা রয়েছে। তো সেই দলটি আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের নাগরিক শক্তির নতুন রূপ কিনা সেটিও এখন দেখার অপেক্ষায়, সময়ই বলে দেবে কি হতে যাচ্ছে। হঠাৎ করে আবারও আলোচনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খেলা হবে। তো তিনি আসলে খেলে গেছেন, এই ধরনের একটা অভিযোগ, একটা বড় ধরনের অভিযোগ উঠে এসেছে যে আমরা সর্বশেষ যতদূর দেখেছিলাম যে প্রায় 3 মাস সময় তিনি বাংলাদেশে অবস্থান করেছিলেন, আর 3 মাস সময় তিনি একটা বিশেষ প্রটোকলের মধ্যে ছিলেন। আর এই প্রটোকলটা নিয়ে এতদিন যে ধোঁয়াশা পাকাইছে, সেই প্রটোকল নিয়ে এবার যুবদলের একজন নেতা চাঞ্চল্যকর অভিযোগ, চাঞ্চল্যকর তথ্য সামনে নিয়ে আসছেন। ইভেন জনাব তারেক রহমানেরও বিষয়টা নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। ওবায়দুল কাদের বাংলাদেশ থেকে পালানোর পেছনে যশোর যুবদলের একজন বড় ধরনের নেতা, তিনি সরাসরি বিষয়টাতে কানেক্টেড। যদিও যার বিরুদ্ধে এই অভিযোগ তিনি বিষয়টিকে অস্বীকার করেছেন। তো যেই যুবক আপনার ওবায়দুল কাদের সাহেবের ভারতে মানে প্রবেশের বিষয়ে যুবদলের ঊর্ধ্বতন একজন নেতার বিরুদ্ধে অভিযোগ চলেছেন, তার নাম হচ্ছে এসকেন্দার আলী জনি। গেল 17 ডিসেম্বর দলের বিপরীতে সম্ভবত একটা পোস্ট দিয়ে বসছিলেন এই এসকেন্দার আলী জনি। পরবর্তী সময়ে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয় যুবদলের পক্ষ থেকে। লম্বা সময় পর হঠাৎ করে তিনি ফেসবুক লাইভে এসে
এই মানে শিরোনামটা দিয়েছেন যে সঠিক তদন্ত চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে বরাবর। আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের যিনি সেক্রেটারি আছেন। সাংবাদিক সম্মেলন করা হবে অন্যায়ের বিরুদ্ধে, বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন, অরিজিনাল যারা অপরাধী আছে তাদের শাস্তি দিন। ফেসবুকে একটা লম্বা চূড়া লাইভ করেছেন। শেষ পর্যায়ে তিনি এসে বলছেন যে যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক এসকেন্দার আলী, তার অভিযোগ যশোর ক্যান্টনমেন্টে লুকিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একদম সেনাবাহিনীকে সরাসরি ডাইরেক্ট তিনি এখানে দায়ী করে বসেছেন। 5 তারিখের পর তাকে ভারতে পালাতে সাহায্য করছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। কিছুদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক। বেনাপুলের পুটখালির গোল্ড নাসিরের সাথে টাকাও ভাগাভাগি হয়েছে। তার মানে তার দাবি হচ্ছে যে আপনার একটা হিউজ পরিমাণ টাকা ওবায়দুল কাদেরকে ভারতে অনুপ্রবেশ করা দিতে এই যুবদল নেতা হাতিয়ে নিয়েছেন, এখানে একটা সিন্ডিকেট কাজ করেছে। তার বক্তব্য, ঘাট শহীদকে ধরলে এই তথ্য পাওয়া যাবে। শুধু ওবায়দুল কাদের নয়, আওয়ামী লীগের বহু নেতাকে ভারতে যেতে সাহায্য করেছে যশোর যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। এই তথ্য সবাই জানে। এখন যশোর যুবদল দেখলে মনে হবে যুবলীগ হেঁটে যাচ্ছে। যশোর যুবদলের জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ এবং সাধারণ সম্পাদক আনসারুল হক রানা দলটিকে যুবলীগে পরিণত করেছে। আমি রাজপথে মাইর খেয়েছি, আমার ভাই মাইর খেয়েছে, আওয়ামী ষড়যন্ত্রের কারণে পরিবার জেল খেটেছে, 17 বছরের নির্যাতনের শিকার এবং ত্যাগী হয়েও আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি আন্দোলন সংগ্রাম করব, ত্যাগী নেতাদের কেন বহিষ্কার করা হচ্ছে? যুবদলের নেতাকর্মী জয় বাংলায় স্লোগান দিয়ে বিএনপি পার্টি অফিসের সামনে মিছিল করেছে। ভিডিও সহ নেতৃবৃন্দের জানানো হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার বক্তব্য, গোপনে যশোর জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের সাথে মদের ব্যবসাও করেন। যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক মিলে যুবলীগের সন্ত্রাসীদের দলে নিয়ে এসেছেন, যারা বিএনপির অফিস ভাঙচুর করেছে, দলের নেতাদের ছবি ভাঙচুর করেছে, তারা এখন যুবদলে। এখন যুবদলের সভাপতি সম্পাদক বলছেন 5-7 কোটি টাকা খরচ করে কমিটি নিয়ে আসবেন। তারপর তিনি আপনার আচ্ছা যাই হোক, এখানে অনেকেই আচ্ছা। তো এখন জনির এই লাইভের পর যিনি যশোর জেলা যুবদলের সভাপতি আছেন এম তমাল, তিনি এবং তার সাধারণ সম্পাদক এই অভিযোগকে অস্বীকার করে বলছেন জনি নেশাগ্রস্ত ছেলে। বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকায় জেলা বিএনপি এবং জেলা যুবদলের সুপারিশে কেন্দ্রীয় যুবদল তাকে বহিষ্কার করেছে। এই কারণে সে উন্মাদ হয়ে গেছে। উন্মাদ এবং বহিষ্কৃত লোক কি বলল সেটি আমরা আমলে নিচ্ছি না। আমরা কেমন লোক যশোরের মানুষ জানে। 35 থেকে 40 বার জেল কেটেছি। আর যিনি সাধারণ সম্পাদক আছেন, যার বিরুদ্ধে ওই অভিযোগ, আনসারুল হক রানা, তিনি বলছেন যে অভিযোগটি হাস্যকর, অভিযোগের কোনো ভিত্তি নেই। আমার সংশ্লিষ্টতা থাকলে এতদিনে গ্রেফতার হয়ে যেতাম। আপনারাও তদন্ত করে দেখেন কোথায় কোন দিক দিয়ে ওবায়দুল কাদের পালিয়েছে। এখন বিষয়টা হয়েছে কি, নিজেদের মধ্যে লাগালাগি করে তারা নিজেরাই এমন এমন তথ্য সামনে নিয়ে আসছে যেগুলা দলের ভাবমূর্তি নষ্ট করে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।